সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বান্দরবনে সন্দেহভাজন ৩২ জঙ্গির জামিন আদেশ বাতিল। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। কারাগারে মারধরের শিকার রাজশাহীর সাবেক এমপি এনামুল। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় মন্তব্য রিজভীর। সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত মন্তব্য তারেক রহমানের। আন্দোলন গোছানো ছিল, ক্লিনটনকে ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বান্দরবানে সন্দেহভাজন ৩২ জঙ্গির জামিন আদেশ বাতিল। বান্দরবানের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ৩২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর ও সরকারি কৌশলী ইকবাল করিম। মঙ্গলবার দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন, কিন্তু বেইল বন্ডে জামিনের শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে একই আদেশে তাদের অনুকূলে পূর্বে দেওয়া জামিন আদেশ বাতিল করা হয়। বান্দরবানের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল করিম জানান, বিভিন্ন থানায় দায়ের করা 4টি ফৌজদারি মামলার বিপরীতে মিস মামলা করে অ্যাডভোকেট আলমগীর চৌধুরী মঙ্গলবার 24 সেপ্টেম্বর বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানিকালে সরকার পক্ষের আপত্তি সত্ত্বেও বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশে আসামিদের স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তির জিম্মায় জামিন দেওয়ার শর্ত আরোপ করা হয়, কিন্তু আসামিপক্ষ জামিন আদেশপ্রাপ্ত 32 আসামির সবার জন্য বান্দরবনে ইমান হোসেন নামে এক ব্যক্তি জামিননামায় স্বাক্ষর করেন এবং অ্যাডভোকেট আলমগীর চৌধুরী তা শনাক্ত করেন। পিপি ইকবাল করিম জানান, বেইল বন্ডে জামিনের শর্ত পূরণ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আনলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেউদ্দিন ইতোপূর্বে দেওয়া জামিন আদেশ বাতিল করেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শেষে 1 মাসের ছুটিতে দেশটি ঘুরে দেখতে বের হয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক। দিল্লিতে পৌঁছে সন্ধ্যার পর যান নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। সেখানে চোখের সামনে দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে। গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনেই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবার গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়, তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। সরকার পতনের দুদিন আগে তথা 3রা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘোরেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও প্রথম আলোকে দিয়েছেন। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। মনিরুল প্রথম আলোকে বলেন, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে বেশ অবাক হয়ে যান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরো 3 জন সদস্য ছিলেন। মনিরুল জানান, তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের একপাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন তাকে টাকাও দিতে দেখেন। মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয়, তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী।
কারাগারে মারধরের শিকার রাজশাহীর সাবেক এমপি এনামুল। কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম হয়েছে। সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়কে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, এনামুল হক অসুস্থ বলে শুনেছি, এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কিনা জানা নেই, এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় মন্তব্য রিজভীর। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে আগামী 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে তারা কেটে টুকরা টুকরা করে নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়েছে। মানে ওই ঠোঙা থেকে তিনি যখন মনে করবেন মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দেবেন। তিনি বলেন, এখন এই সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে অবাধ সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপির এই নেতা ভারতের ক্ষমতাসীনদের সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈর শাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না, কারণ শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তোষ জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, এর সময়সীমা তার প্রত্যাশার চেয়ে বেশি। একই সঙ্গে সজীব ওয়াজেদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব ছিল না। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ কথাগুলো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এর আগে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্র ফেরা উচিত। সজীব ওয়াজেদ রয়টার্সকে বলেন, অন্তত এখন যে আমরা নির্বাচনের সময়সূচি পেলাম এতে আমরা খুশি। তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরো খারাপ হয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে সেগুলোর উল্লেখ করেন সজীব ওয়াজেদ। সাম্প্রতিকতম হয়েছিল ২০০৭ সালে, যখন সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। সেই সরকারের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর গত ৫ই আগস্ট পদত্যাগের আগে শেখ হাসিনা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পরবর্তী ঘটনাবলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, তিনি প্রতি সপ্তাহে একবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন। সরকারের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় সমর্থন দিচ্ছে সেনাবাহিনী। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত, মন্তব্য তারেক রহমানের। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের পৈশাচিক কায়দায় সেনা সদস্য
তানজিম সরোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তার এই ধারাবাহিকতা। মঙ্গলবার তানজিম সরোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আন্দোলন গোছানো ছিল, ক্লিনটনকে ডক্টর ইউনূস। বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডক্টর ইউনূস। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানেই অধ্যাপক ইউনূস এ কথাগুলো বলেন। জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের দুইজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত।